আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ব্যানার এবং হেডলাইনে আমি দিয়েছি যে পল কাপুর এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার এখন বাকি যেসব মামলা, মিথ্যা মামলা বা ওই মামলা সেই মামলা, এগুলো হয়তো এখন কিছু কিছু মামলা উঠবে, একদম যে না উঠবে তা না, কিছু কিছু মামলা হয়তো দুই চারটা, মানে এটা হচ্ছে যে লাখে দুইটা বা তিনটা মামলা উঠতে পারে এই অবস্থা। আপনার শতে নিয়েন না, এটা লাখে দুই একটা হতে উঠতে পারে, দুই একটা হতে নেগোসিয়েট হতে পারে, এইটা কিন্তু পুরোপুরি না। তবে নেত্রী আসলে সেটার সিস্টেম আলাদা হবে। আর 26শে মার্চ যেহেতু মহান স্বাধীনতা দিবস, সেই দিবসের সময় নেত্রী বলেছেন সর্বশক্তি প্রয়োগ করতে, ফুল দেওয়ার জন্য। এই সেই 7ই মার্চের ভাষণ আসলে আমরা প্রত্যেককে প্রত্যেক জায়গায় চালাতে পারবো কিনা সেটা যেমন চিন্তার বিষয় এখন। তবে একেবারে যদি নাও পারি তাহলে অন্তত ঘরে ঘরে চালাই না আমরা। তো আপনারা জানেন যে গত দুদিন যাবৎ মিস্টার কাপুর উনি বাংলাদেশে আছেন। তো কাপুর বলতে আমরা বাংলাদেশে একটা জিনিস যে আগে দিতাম, কাপড়ে চোপড়ে দেওয়া হতো, বাংলাদেশে এখনো পাওয়া যায় না, কর্পূর। একরকম গন্ধ, পোকামাকড় থাকে না। এবারটা ওই রকমই একটা জিনিস। কাপুর, কাপুর না কর্পূর আল্লাহ জানে। তো পল কাপুর সাহেব আসলেন, আইসা বিএনপির মন্ত্রীদের সাথে বসলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসলেন, এরপরে জামাত নেতাদের সাথে বসলেন। কিন্তু দুর্ভাগ্যজনক একটা ঘটনা কি জানেন? সবাই বলেছিল যে এই যে আমাদের ন্যাশনাল কন্ডম পার্টি যেটা আছে সেটার সাথে বসবেন, কিন্তু সেটার সাথে শেষ মুহূর্তে যে এম্বাসি বাতিল করে দিল। তো আসলে এটা হয় যে এটা পৃথিবীর কোনো দেশে এরকম একটা হাই প্রোফাইল মিটিং যখন হয়, হাই প্রোফাইল কারোর সাথে, আর সেটা যদি একদম শেষ মুহূর্তে বাতিল করে দেয়, তার মানে কিন্তু যার সাথে মিটিং হচ্ছিল তাকে কিন্তু ইঙ্গিত দিয়ে দেওয়া যে আপনারা আর আমার দরকার নাই, আপনি আমার জুতা চাটেন। তো এনসিপির অবস্থা এরকম, ওরা বাতিল করে দিল। আবার এটা দ্বিতীয় একটা কারণও হইতে পারে, সেটা হচ্ছে যে হয়তো ওরা চিন্তা করছে, কারণ আইসা পল কাপুর তো শ্যানা মাল, তো ও আইসা হয়তো চিন্তা করছে যে এই পোকামাকড়, ওই যে বলছেন যে কর্পূর, এই পোকামাকড়ের সাথে কথা কয়ে কি লাভ, এটা তো জামাতের বাচ্চা, এর সাথে কথা কয়ে লাভ নেই, ওর আব্বার সাথে কথা কইছে, ওর লগে কি কথা কমো। এটাও হইতে পারে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী সাহেব যে কথা বইলা বসলেন, খলিল ভাই আর কি, খলিল ভাই তো সরাসরি বললেন, এটা আপনারা সবাই জানেন যে চুক্তি বিএনপি এবং জামাত দুই দলই রাজি ছিল, ওদের সাথে কথা বলেই হয়েছে। এখন যদিও বা বিএনপি আমতা আমতা করতে, জামাত করতেছে যেটা যেটা মানা যায় সেটা সেটা মানবো, যেগুলো মানা যায় না সেগুলো মানবো না। এগুলো হচ্ছে কথার কথা ভাই। সিগনেচার আগে করে দিয়ে, সব আগে করে দিয়েছেন। ওনারা ভেবেছিলেন কি জানেন, যে আমরা এটা কেউ জানবে না, নন ডিসক্লোজার, এইটা কেউ জানবে না, এই চুক্তিতে কে রাজি হয়েছে কে রাজি হয় না কেউ জানবে না পৃথিবীর। মানে জামাতের চরিত্র তো জানেন, ওই যে ভারতীয় লোকজনের সাথে কথা বলছে, দেন দরবার করছে, 6 মাস এটারে বাইদারিকা, পরে যখন প্রকাশ পেয়ে গেছে এইবার হাই হতাশ শুরু হয়েছে, চিল্লাচিল্লি, যে না আমাদের নাইবে আমির মুসলমানি করতে যায় আগা কাইটা গেছিলেন, অসুস্থ হয়ে পড়ছিলেন, সেখানে দেখা করতে আসছে, এরকম কথা হতে হয়েছে না। সেই এরা চিন্তাও করে না যে এটা প্রকাশ পাওয়া যাবে যে দুজন রাজি ছিলেন। এখন প্রকাশ পাওয়া যাওয়ার পরে এখন কি করবেন, কাটাই যেতে হবে। আর আমরা বাঙালি যারা আছি তারা তো অবুঝ জাত, আমরা গোল্ড ফিশ, আমরা মনে রাখি না সবকিছু। সেই হিসাবে এখন চিন্তা করলো যে আমরা, ওরা বললো যে আমরা এগুলো এগুলা যেগুলো মানার এগুলো মানবো, যেগুলো মানার না সেগুলো মানবো না, ছুঁড়ে ফেলে দিব। ওই যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ওইরকম আর কি। কিন্তু আব্বাজানরা আগেই যে চুক্তি, আগেই যে সব নাকখত দাসখত সব দিয়েছেন, সেটা ওনারা এখন অস্বীকার করছেন। তো এর ভিতরে আবার আওয়ামী লীগের একটা প্রতিনিধি দলের সাথে ভার্চুয়ালি বৈঠক হয়েছে বলি, এটা আওয়ামী লীগের পেজও আছে একটা নোটিশ বোর্ড, আবার এই আমেরিকান এম্বাসির একটা সাইডেও আছে। এটা যদিও পেপার পত্রিকা হয়তো প্রকাশ হয় নাই বা হবে না বা হচ্ছে, সেটা সবাই পরের কথা। পেপার পত্রিকা অত বেশি পড়ি না। এই তো পলকাপুরে এইখানে আসার আগে কিন্তু আবার ইন্ডিয়াতে গিয়েছিলেন। ইন্ডিয়াতে যে আসলে আমরা এম্বাসি, উনি আমেরিকান এম্বাসিতে একটা ছবি ছিলেন এবং ওনার সাথে 8-10 জন থিঙ্ক ট্যাঙ্কের সাথে কথা বলেছিলেন। ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক, মানে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক, দিল্লির খুব হাই প্রোফাইল কোনো মিনিস্টার, অজিত দোভাল বা আপনার নরেন্দ্র মোদী টাইপের কারোর সাথে
কথা হয়েছে বলে বা বিজেপির কোনো হাই প্রোফাইল নেতার সাথে কথা হয়েছে বলে এটা আমরা জানতে পারিনি। কারণ এটা দিল্লিও কিছু বলেনি, এম্বাসিও কিছু বলেনি। এখন ভাই এটা হইতেও পারে, কে জানে। তো এর ভিতরে একটা গুঞ্জন আছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার সাথে, মানে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে আসলে কথা হয়েছে কিনা। দেখ, কথা হতেও পারে, আবার না হতেও পারে। সবকিছু নির্ভর করছে নেত্রী কি বলেন, আমেরিকার এম্বাসি কি বলেন। তার কারণ হচ্ছে যে জিও পলিটিক্সে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এটাতে এমন একটা জিনিস, কে কখন কার সাথে কোথায় কথা বলবে কেউই জানে না, যতক্ষণ না আপনি না জানান, মানে যারা কথা বলেছে তারা না জানান। কারণ এমনও হতে পারে যে হয়তো আমাদের নেত্রীর সাথে ওনার বাসভবনে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন, যুক্তি পরামর্শ তর্ক করতেও পারেন, আবার নাও করতে পারেন, আবার হয়তো ফোন আলাপও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আমরা কেউ জানি না। আপনি, আমি, আমরা জানি না। এটা একমাত্র জানেন হয়তো নেত্রী জানেন, পল কাপুর জানেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের লোকজন জানেন, এরা জানেন। এরা ছাড়া আর কেউই জানেন না আসলে কথা হয়েছে কি হয় নাই। তো কারণ হচ্ছে যে এখন আপনারা তো বলতে পারেন যে ভাই তাইলে কথা হয়েছে কি হয় না এটা কেউ জানে না, তাইলে আপনি লিখলেন কেন? হ্যাঁ, আমি এই জন্য আমি প্রশ্নবোধক দিয়েছি। ওই যে দেখেন, এটা জানবো কিভাবে? জাস্ট একটু আপনার 3-4-5 দিন আগের একটু কথা, বাংলাদেশ ঘুরে যান। খলিল সাহেব যদি না বলতেন যে বিএনপি এবং জামাতের সম্মতিতেই 9 তারিখের চুক্তি হয়েছে, তাহলে আপনি আমি আমাদের কারো পক্ষে জানা সম্ভব হইতো যে চুক্তি হয়েছিল, এরা দুই গ্রুপ জানতো। বা এর আগে যে চুক্তিগুলো হয়েছে নন ডিসক্লোজাল, ওগুলো যদি আজকে যদি প্রকাশ তো পায় না, এখনো কি কি ওখানে আইন আছে, ল আছে, এগুলো তো আমরা জানি না। কারণ এটা প্রকাশই হয় না, আমরা জানবো কিভাবে? এইটা প্রকাশ হয়ে গেছে, আমরা জানছি। তার কারণ হচ্ছে যে এখানে আরো 2টা চুক্তি হওয়ার কথা, স্ট্র্যাটেজিক আরো 2টা চুক্তি, সামরিক চুক্তি হওয়ার কথা, যে 2টা চুক্তি আমাদের নেত্রীর সাথে করার চিন্তা করেছিল বা প্রচুর প্রেশার ছিল, হয় নাই। তবে এইখানে পল কাপুর একটা কথা দুই দলকে বুঝাই দিয়ে গেছে, মানে আপনার জামাত এবং বিএনপিকে, যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগে দিতে হবে বা ব্যবস্থা করতে হবে। আর সেটা কিভাবে ব্যবস্থা করবে বা কিভাবে আসবে, সেটা এই দলগুলোরই বলতে হবে, বিএনপি বা জামাতকেই বলতে হবে কিভাবে। তার কারণ হচ্ছে যে এই দুটা দলই তো রাজি ছিল যে আওয়ামী লীগকে ব্যান করে দেবে। কারণ আওয়ামী লীগ যদি থাকতো মাঠে, তাহলে তো নির্বাচন করে আসাটা খুবই কষ্টকর হতো। তো এই কষ্টকরটা যাতে না হয়, সেই জন্য ব্যান করা হয়েছে। আর এখন বাকি যেসব মামলা, মিথ্যা মামলা বা ওই মামলা সেই মামলা, এগুলো হয়তো এখন কিছু কিছু মামলা উঠবে, একদম যে না উঠবে তা না, কিছু কিছু মামলা হয়তো 2-4টা, মানে এটা হচ্ছে যে লাখে 2টা বা 3টা মামলা উঠতে পারে, এই অবস্থা। আপনার শতে নিয়েন না, এটা লাখে 2-1টা হতে উঠতে পারে, 2-1টা হতে নেগোসিয়েট হতে পারে, এইটা কিন্তু পুরোপুরি না। তবে নেত্রী আসলে সেটার সিস্টেম আলাদা হবে। আর 26শে মার্চ যেহেতু মহান স্বাধীনতা দিবস, সেই দিবসের সময় নেত্রী বলেছেন সর্বশক্তি প্রয়োগ করতে, ফুল দেওয়ার জন্য। এই সেই 7ই মার্চের ভাষণ আসলে আমরা প্রত্যেকে প্রত্যেক জায়গায় চালাতে পারবো কি না, সেটা যেমন চিন্তার বিষয় এখন। তবে একেবারে যদি নাও পারি, তাহলে অন্তত ঘরে ঘরে চালাই না আমরা। ঘরে ঘরেও যদি টিভিতে, ইউটিউবে বা মোবাইলে চালায়, তাও তো হবে। কারণ আমার ঘরে যখন আমি চালাবো, সাউন্ড করে চালাবো, এটা আশপাশে আর 2-4টা ঘরে শুনবে, সেটার হলেও চালাই। একটা সময় আমরা করতাম কি জানেন, পুরো এলাকায় বিএনপির রমরমাকার অবস্থা, কোনো প্রোগ্রাম করতে পারতাম না। হয়তো কোনো একটা মাঝখানে কোনো একটা বিল্ডিংয়ে যায় চালাইয়া দিয়া ব্যাপক আওয়াজে চালাইতাম, চালাইলেও এটা সারা জায়গায় ঘুরতো। বিএনপি তো আধা ঘন্টা পর এসে মাইক টাইক ভাঙচুর করে দিত, তাতে কি সারাদিনের জন্য মাইক নিয়ে আমরা তো আধা ঘন্টা চালাইতে পারছি। এইভাবেও রাজনীতি হয়েছিল, এবারও তো হবে ওই রকম। তো এই হচ্ছে যে কাহিনী আসলে। যেহেতু ওই যে বললাম যে 2 দলের সাথে না, 3 দলের সাথেই কথা হয়েছে, কিন্তু এনসিপির সাথে কথা হয়নি, তাদেরকে বাতিল ঘোষণা করা হয়েছে। সুতরাং দেখা যাক আগামী 12 তারিখের পরে, মানে প্রথম অধিবেশনটার পরে আসলে কি কি আসে, সেটা আমরা বুঝতে পারবো। স্বঘোষিত ভিভিআইপি ইউনুস এই বাংলাদেশে রাস্তা দিয়ে যদি একদিন হাঁটে, তাকে কেউ মারতে না আসলো, তাকে কেউ অপমান অপদস্থ করতে না আসলো, রিক্সাওয়ালারা যে থুতু দিবে, এই থুতুতে হাবুডুবু খেতে খেতে তার এই বাকি জীবন যেটুক বাকি আছে, এই হাবুডুবুর তল থেকে সে উঠতে পারবে না, ওঠার কথা না।
কারণ বাংলাদেশের শ্রমজীবী মানুষকে সে যে কষ্ট দিয়ে গেছে, এই কষ্ট শ্রমজীবী মানুষ এই আওয়ামী লীগের দুঃশাসন বলেন, বিএনপি সরকারের ব্যর্থ শাসন বলেন, কখনো এতটা কষ্ট ভোগ করেনি। শ্রমজীবী মানুষ যে কষ্ট পেয়েছে, সেই ইউনূস কি কি সুবিধা নিয়ে গেছে আমরা তো জানি। সে হচ্ছে ভিভিআইপি ঘোষণা করেছে, এসএসএফ সুবিধা পাবে, সেসব নিয়েই আজকের আয়োজন। আমরা যদি খবরটা শুরু থেকে পড়ে আসি এরকম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে জারি করা একটি গ্যাজেটের মাধ্যমে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। বিষয়টি সরকারি গ্যাজেট হলেও প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশনার কারণে কতটা ভেতরে দুরু দেখেন, সেই ইউনূসে আবার নির্দেশনা দিয়েছে, তার নির্দেশনার কারণেই বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। মানে 10 তারিখে জানাজানি হলে মুশকিল, এটা একটা বাজে রিপারকেশন হবে। যাওয়ার আগে সে এই তেলেসমাতি করে যাচ্ছে। 10 ফেব্রুয়ারি 2026 তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না গেজেটে স্বাক্ষরে গেজেটটি জারি করা হয়। গেজেটে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 ধারা 2 ক অনুযায়ী তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে। বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের উপপরিচালক মোহাম্মদ ইউসুফ প্রধান উপদেষ্টা কার্যালয়ের পাঠানো নথির ভিত্তিতে গ্যাজেটটি মুদ্রিত হয়েছে। তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। মূলত স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা বেষ্টনীতে থাকার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। তার ভয় বাঙালিকে সেই যে অত্যাচার করেছে, যে নির্যাতন করেছে, যে অপশাসন দিয়েছে, আর যে লুটপাট করেছে তার লোকজন, এবং সে নিজে এই রাষ্ট্রের কাছ থেকে যে সুবিধা আদায় করে নিয়েছে, কে না কে কোন দিক দিয়ে এসে সেখানে থাবা দিয়ে বসে। আরে অন্যায় উপার্জিত অর্থ তো থাকে না। তার এই যতই নিরাপত্তা বেষ্টনীতে থাক, যতই লক্ষিন্দরের বেহুলার লক্ষিন্দরের বাসর রাতের মতন সে নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীতে থাক, তার ভেতরে তো কলিজা ধুপ 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 করছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী একজন ভিভিআইপি হিসেবে ডক্টর ইউনূস তার বাসভবন এবং কর্মস্থলে এসএসএফ নিরাপত্তা পাবেন। সে যেখানে থাকবে সেখানেও পাবে, এবং সে যেখানে কাজ করতে যাবে সেখানেও পাবে। শুধু এখানে তাই না, তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকবে, এবং দেশ বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। মানে একজন প্রধান উপদেষ্টা সে আগামী 1 বছরের জন্য নিজেকে ছায়া প্রধান উপদেষ্টা করে রাখলো। সে দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, তাকে রাষ্ট্র সর্বোচ্চ নিরাপত্তা দিতে বাধ্য। 2024 সালে জুলাই অভ্যুত্থানের পর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট তিনি প্রধান উপদেষ্টা হয়েছে। ভিভিআইপি মর্যাদার কি কি সুবিধা একটু খেয়াল করে দেখবেন। রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষা, সার্বক্ষণিক নিরাপত্তা, 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সশস্ত্র নিরাপত্তা এসকর্ট, নিরাপদ পরিবহন ব্যবস্থা, প্রোটোকল সুবিধা, বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশাধিকার, সরকারি অনুষ্ঠানগুলোতে বিশেষ অভ্যর্থনা প্রোটোকল, রাষ্ট্রীয় অনুষ্ঠানে সংরক্ষিত আসন ও চলাচল নিয়ন্ত্রণ। দেখেন, বিমানবন্দরে হেঁটে যাবে, তাকে কোনো কিছু চেক করা নাই, সব রেডি থাকবে, সে বেরিয়ে যাবে। মানে প্রধান উপদেষ্টার যা হয় তাই। তারপরে বিশেষ অভ্যর্থনা প্রোটোকল, রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার জন্য সংরক্ষিত আসন ও চলাচল নিয়ন্ত্রণ, মানে তাকে যাওয়ার পথে চলাচল নিয়ন্ত্রণ, সরকারি লজিস্টিক সহায়তা, সরকারি গাড়ি, নিরাপত্তা কনভয়, প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রীয় স্থাপনা ব্যবহারের সুযোগ, স্থাপনা ব্যবহারের সুযোগ। প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে ডক্টর ইউনূস অন্যান্য যে সুবিধা নিয়েছেন সেগুলো কি কি? ওই যেটা বললাম, যেই পাপে তাকে কামড়ে খাচ্ছে, যে ভয়ে তাকে কামড়ে খাচ্ছে। গ্রামীণ ব্যাংকের জন্য কর অব্যাহতি, গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি 2029 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। কি লাভ জাতির? সে গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি যে দিয়েছে, এতে প্রতিষ্ঠানটি অন্যান্য ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের তুলনায় বাড়তি সুবিধা পাবে। অন্য যা এনজিও আছে সে এনজিওর এই সুবিধা নাই। গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার কমানো, গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা 25% থেকে কমিয়ে, মনে করে দিচ্ছি, মনে থাকার দরকার, বাংলাদেশি জাতির বারবার মনে হওয়া উচিত, 10% করা হয়েছে সরকারি শেয়ার। ব্যাংকটি লাভজনক অবস্থানে থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতে খালাস, দায়িত্ব নেওয়ার কিছুদিন পর ঢাকার একটি আদালত অর্থ পাচার মামলায় ডক্টর ইউনূসকে খালাস দেয়। শপথ নেওয়ার কয়েকদিন আগে শ্রম আইন মামলায় তিনি এবং গ্রামীণ টেলিটক পরিচালকরাও খালাস পান। প্রতিষ্ঠিত সত্য যে সে দুর্নীতি করেছে, সে অর্থ পাচার করেছে, সেখান থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। একটা অপরাধী আমাদের প্রধান উপদেষ্টা ছিল, আমাদের রাষ্ট্রপ্রধান ছিল, সরকার প্রধান ছিল।
গ্রামীণ সম্পর্কিত প্রতিষ্ঠানের লাইসেন্স ও অনুমোদন, গ্রামীণ নামের অধীনে একটি বিশ্ববিদ্যালয় অনুমোদন সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে। আমি একটি আলোচনা করেছিলাম যে গ্রামীণের কি জয় জয়কার সে করেছে। সরকারি চুক্তি, গ্রামীণ সংশ্লিষ্ট একটি হেলথটেক ভেঞ্চার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চিকিৎসা সেবার চুক্তি পায়। সোশ্যাল বিজনেস ব্যাংকিং অধ্যাদেশের খসড়া, সোশ্যাল বিজনেস ধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়। মানে দেশটাকে লুটপাটের চূড়ান্ত সব করে গিয়ে সেগুলোকে সুরক্ষার জন্য আগামী 1 বছর সুরক্ষার জন্য সব ব্যবস্থা করে গেছে। বিএনপি সরকার এটা কি শুধুই মুখ বুজে সহ্য করবে, নাকি জনগণের সরকার হয়ে দাঁড়াবে? ভালো থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, তার সঙ্গেই সাক্ষাৎ করেছেন। আর কোনো সাক্ষাৎ হয়নি, কোনো মন্ত্রী, পররাষ্ট্র সচিব আর কারোর সঙ্গে নয়। এবং তিনি আর সাক্ষাৎ করেছেন কয়েকজন থিঙ্ক ট্যাঙ্ক বা সাংবাদিকদের সঙ্গে আর কি। এরপরে তিনি ফিরে গিয়েছেন। ভারতে যেটা তার মানে আপনি যেটা বাংলাদেশে দেখছেন, বাংলাদেশের মন্ত্রী সকলেই প্রায় তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। ভারতে কিন্তু এরকম কোনো ব্যাপার নয়। ভারতে তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তার পদমর্যাদা অনুসারে তিনি সাক্ষাৎ করেছেন, তার বেশি গুরুত্ব ভারত তাকে দেয়। এবং তিনি এসে মূলত তার উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে যে যেহেতু এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং যেহেতু হরমুজ প্রণালী ইরানের দখলে, সেই অবস্থায় যে সমস্ত ভারতে যেহেতু জ্বালানি সংকট হওয়ার আশঙ্কা, যেটা বাংলাদেশেও শুনলাম হতে পারে, সেক্ষেত্রে যদি ভারত যেন কোনো ক্রমে রাশিয়ার দ্বারস্থ না হয়। কারণ রাশিয়া বলে দিয়েছিল তারা কিন্তু জ্বালানি দিতে পারে যদি ভারতের প্রয়োজন হয়। তারা এই একটা জিনিস বোঝাতে চাইছে, এক। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু হরমুজ প্রণালী যদি বন্ধ হয়, তাহলে আমেরিকান বিমান বা আমেরিকান যুদ্ধ জাহাজ তাদেরকে একটা বন্দর কিছু দরকার, যেখানে তারা রিফুয়েলিং করতে পারবে, যেখান থেকে তারা ইরানের উপরে হামলা করতে পারবে। সেই জায়গায় তারা ভারত বাংলাদেশ দুজনেরই সহযোগিতা চায়। বাংলাদেশের বর্তমান যে সরকার, আমার মনে হয় তারা আমেরিকাকে কোনো কারণেই অসন্তুষ্ট করবে না, কারণ তারা ভারত যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা হয়েছিল, সেই চুক্তিতে ভারত তা নিয়ে এগোচ্ছে না। এই কারণে এগোচ্ছে না যে সুপ্রিম কোর্টে একটা স্থগিত হয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিমধ্যেই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলাম যে সবাই নাকি একমত এই চুক্তিটার ব্যাপারে, যদিও বাংলাদেশের গণমাধ্যম চুক্তিটার বিষয়ে বিরুদ্ধে মতামত দিচ্ছে। এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি জানি না মামুন ভাই কিভাবে নেবেন। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দেশকে বিক্রি করে দিয়েছিলেন। এরা দেশকে বিক্রি করলেন কি করলেন না, এটা বাংলাদেশের মানুষ আগে সিদ্ধান্ত নেই। তারা চোখে চোখ রেখে কথা বলবেন বলেছিলেন। চোখে চোখ মানে চোখ আমেরিকার খোলা, কিন্তু বাংলাদেশিদের চোখ বন্ধ আমার দেখে মনে হয়েছে। কারণ যে চুক্তিটা সুপ্রিম কোর্টে স্থগিত আছে সেটাকেও তারা বলছেন মেনে নেবেন। এবার তিনি বাংলাদেশে গেলেন, বাংলাদেশের সকলের সঙ্গে কথা বললেন, কিন্তু একটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে তিনি ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন কি করেন না। এবং এনসিপির সঙ্গে সাক্ষাৎটা না করাটা এবং খুব গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হচ্ছে, আমি জানি না শেষ পর্যন্ত ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে, আমি যেটা যতদূর জানি যে ভারতের থেকে যেটা আমি যাদের সঙ্গে মিট করেছেন তাদের সঙ্গে কথা বলে বুঝেছি যে জামায়াত ইসলামী দিয়ে আমেরিকার যে উদ্দেশ্য সেটা সাধিত হয়েছে। তাদের পছন্দে বিএনপি ছিল, জামায়াতকে ব্যবহার করেছেন, আর প্রয়োজন নেই। এবং সেক্ষেত্রে হয়তো ইউনূসকেও আর প্রয়োজন নেই, কারণ এই প্রশাসন, ট্রাম্প প্রশাসন, ক্লিন্টন প্রশাসনের ঘনিষ্ঠ ইউনূসকে রাষ্ট্রপতি করতে চাইলেন, সেটা নয়। ফলে তারেক রহমান সরকারের প্রতি আমেরিকার সম্পূর্ণ আস্থা, যেহেতু তাদের কোনো স্বার্থে বিরোধী কোনো কথা এখনো তারেক রহমান সরকার বলেননি আর। এবং সেক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমেরিকার সঙ্গে একটা ভালো বোঝাপড়া তারেক রহমান সরকারের আছে, এবং সেটা হয়তো ভালো মন্দ সেটা পরে দেখা যাবে, সেটা বাংলাদেশের মানুষ স্থির করবেন। সেই কারণে আমি বলছি, এই যে ঝটিকা সফর যেটা বলা হচ্ছে, ভারতে ঝটিকা সফর ছিল, উনি এখনো আছেন। তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, স্বাভাবিকভাবেই তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, ছবিগুলো যদি দেখেন, বাংলাদেশের ছবি দেখছেন, সেখানে কিন্তু বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত আছেন। ভারতে যে নিজে বৈঠক করেছেন, তার যে ছবি তিনি নিজে পোস্ট করেছেন, তাতে কোথাও কিন্তু ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জেই গোর উপস্থিত নেই।
তার কারণ হচ্ছে সার্জি গৌরের সঙ্গে ট্রাম্পের সরাসরি যোগাযোগ। তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তা কি মিটিং করলেন না করলেন সেই নিয়ে সার্জি গৌরের কোনো মাথা ব্যথা কিছু নেই। সেই কারণেই ভারত আমার মনে হয় না বাংলাদেশের যে গুরুত্ব উনি পাচ্ছেন, সেই গুরুত্বটা ভারতে তিনি তেমন কোনো গুরুত্ব পাননি। এবং যারা মিট করেছেন তাদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝেছি যে অনেক কিছু বিষয়ে তিনি এখনো মানে সড়গড় হতে চাইছেন। মানে আগে কিন্তু এই পোস্টটাতে যিনি ছিলেন তিনি কিন্তু প্রবল প্রতাপান্বিত একজন ব্যক্তি। তিনি কিন্তু ডোনাল্ড লু। যিনি প্রায় বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনে একটা ভূমিকা পালন করছেন বলে অনেকে মনে করতেন। সেই পোস্টে থেকেও কিন্তু পল কাপুরের সেই ধরনের কিন্তু আমার মনে হয় না যে সেই ধরনের তার ক্লাউড বা ইত্যাদি আছে আরকি। বাংলাদেশ ছোট দেশের ক্ষেত্রে আমেরিকা এই ধরনের একটা আচরণ করে এবং দেখায়। তারা প্রভুত্ব দেখায় এবং আমি যে দেখলাম বাকি সমস্ত রাজনৈতিক দলের নেতারা তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তিনি একমাত্র এসেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আর তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সাক্ষাৎ তার উদ্দেশ্য একটাই ছিল যে বাংলাদেশের যেহেতু প্রশ্ন উঠেছে চুক্তিটা নিয়ে, সেই চুক্তি সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছেন যে এই চুক্তিটা সম্পর্কে বাংলাদেশ পিছিয়ে আসবে না। ভোটের আগেই নাকি এনসিপি, জামায়াত এবং বিএনপি সকলেই একমত ছিল। আমি ভারতে যদি মুসলমানেরা না থাকতো তাহলে ভারত আমেরিকা হতো, ভারত আমেরিকা হতো মুসলিম না থাকলে। আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি, আমি সিদ্ধান্ত দেইনি। আসুন একটু এই ব্যাপারে আলোচনা করি। আমি একটা ছোট্ট 1.5-2 মিনিটের কিছু কথা বলেছিলাম, অনেকেই সহমত হয়েছেন, সেখানে হাজার হাজার ভিউ হয়েছে। আমি বলেছিলাম যে মানে কয়েক লাখ ভিউ হয়ে গেছে। আমি বলেছিলাম যে ভারত যদি মুসলমানদের সরিয়ে দিত 47-এ, অথবা 47-এ যে সকল মুসলমানেরা ভারতকে চায়নি, তারা পাকিস্তান চেয়েছিল, পেয়ারা পাকিস্তান, হাত মে লোটা মুঁহ মে পান, অথবা হাত মে বিড়ি মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, এই স্লোগান যারা দিয়েছিল তাদের মাত্র 2% বা 2.5%, সর্বোচ্চ 3% পাকিস্তানে গিয়েছিল। তার মানে বুঝতে পারছেন তো, শেয়ানা পাগলা, মানে বিচার যাই করো তাল গাছ আমার। চাইলো পাকিস্তান, পাকিস্তান হলো, পরে আর যায় নাই। কেন গেল না? লক্ষ লক্ষ মানুষ মরে গেছে এই কারণে। লক্ষ লক্ষ মানুষকে, যারা এগুলো বুঝতো না তারাও মরে গেছে, তাদের মরতে হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, কত রক্তপাত, কত মায়ের কোল খালি হয়েছে এই পাকিস্তান বানানোর জন্য, কত মা বোন ধর্ষণ হয়েছে এই পাকিস্তান বানানোর জন্য। কিন্তু যখন পাকিস্তান হইল আর ভালো লাগলো না, যায় নাই। এমনকি যারা যারা গিয়েছিল তাদেরও বৃহত্তর একটা অংশ ফেরত আসছে, আবার ভারতে ফেরত আসছে। ভাবছিল নতুন ভাবে হাঙ্গা বইলে কত না জানে আদর করবে, বাস্তবতা টোটালি ভিন্ন। এমনকি সেই স্বাদের পাকিস্তানে, সেই স্বাদের শোরখোর, গিদরখোর, মদখোর, বেনামাজি, জিন্নার পাকিস্তান, জিন্নার ইসলামী পাকিস্তান, সেখান থেকে প্রথম যে আইনমন্ত্রী ছিল তাকে পালায় চলে আসতে হচ্ছিল। ওটা গেল তো হিন্দুদের কথা, মুসলমানও পালায় আসছে। আজকে ভারত যে দেখেন, অনেক মুসলমান যারা চলে গিয়েছিল পাকিস্তানে, সেখান থেকে আবার ফেরত আসছিল ভারতে। আর এখান থেকে তো 98-97% যাই নাই। তার মানে কত বড় বদমাইশ এবং ভণ্ডামি। আপনি বললেন আমি উত্তরে থাকবো না, দক্ষিণে চলে যাব, বা বললেন আমি পূবে থাকবো না, পশ্চিমে চলে যাবো, বা পশ্চিমে আছি পূবে চলে যাবেন, থাকবো না, গেলেন না কেন? দালমে কুস্ত কালা হায়, যাই, সেটা অন্য প্রসঙ্গ। যদি এরা চলে যেত, আমি বলেছি যে পাকিস্তান, আজকে আমেরিকা, যদি এই মুসলমানেরা, মানে কোন মুসলমান, যে মুসলমানেরা পাকিস্তান চেয়েছিল, আবার বলি, অনেকে আমার সেটা ভুল ব্যাখ্যা করেছে, যে সকল মুসলমানেরা পাকিস্তান চেয়েছিল তারা যদি প্রত্যেকে চলে যেত, যারা ভারত মাতা চেয়েছিল, যারা ভারতকে ভালোবাসতো, যারা ভারতীয় সভ্যতাকে সংস্কৃতি ভালো, তাদের কথা বলি নাই। বলেছি যে সকল যারা পাকিস্তান চেয়েছিল, যেমন ধরেন ওই যে আসাদ ওয়াইসির বাপ, মানে আসাদ ওয়াইসির পরিবার, এখন আওয়ামী লীগ, এখন ভারতের বিরাট নেতা, এমপি, ইলেকশন করে এমপি হয়, বাংলাদেশের মতো রাজাকার মন্ত্রী হয়। শুধু মন্ত্রী হওয়া বাদ, একদিন মন্ত্রী, ভারত বিরোধী বহু মানুষ মন্ত্রী হয়েছে ভারতে।
অদ্ভুত ব্যাপার, পৃথিবীতে দুইটা দেশ পাবেন, একটা হচ্ছে ভারত আর হচ্ছে একটা হলো পাকিস্তান, সরি আরেকটা হলো আমাদের বাংলাদেশ। এইখানেই একমাত্র স্বাধীনতা বিরোধীরা জায়গা পায়, আর পৃথিবীর কোথাও নাই। যে পাকিস্তান চায় না, পাকিস্তানে একটা লোক দেখান তো, পাবেন আপনি খুঁজে? একটা লোক বের, যে চীন চায় না সে চীনে আছে, বের করে দেখান তো, পাবেন না। সব রাজাকার আলবদর পাবেন ভারত আর পাকিস্তানে, সরি ভারত আর বাংলাদেশে। পাকিস্তানেও তারা তাদের দেশ বিরোধী একটাও জায়গাতে নেই, দিবেও না কোনোদিন। বরং পাকিস্তান যারা চেয়েছিল, এই যে আজকে যাদের আহমেদিয়া মুসলমান বলেন বা কাদিয়ানি বলেন, এই পাকিস্তান প্রতিষ্ঠায় এদের শারীরিক, মানসিক, আর্থিক, বুদ্ধিবৃত্তিক সকল প্রকার সহযোগিতা করেছিল কাদিয়ানিরা পাকিস্তান বানিতে। যাওয়ার পরে একেবারে ওকে কতলেআম করছে। কেমন লাগে? সাদের পাকিস্তানের প্রথম বলি হয়েছিল এ আহমদিয়ারা, এ কাদিয়ানিরা। তাদের শুধু অমুসলিমই ঘোষণা করে নাই, তাদেরকে পাইকারি হারে রাস্তায় ফেলে জবাই করেছিল। কমিউনিস্টের একটা কথা বলে নাই, এটা আমার কাউরে বললেন না। এটা বললেন না, এই মেসাকার নিয়ে কোনো কমিউনিস্ট কথা বলে নাই ভারতের। বলবেও না আপনাকে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যদি আরেকটা যোগ করেছি আমি আমার ওই কথা, যে শুধু এই মুসলমানেরা না, মানে কোন মুসলমান, যে মুসলমান পাকিস্তান চায় নাই, মানে ভারত চায় নাই, যারা পাকিস্তান চেয়েছে ভারত চায় নাই, যারা 47 চেতনায় উজ্জীবিত ছিল, জিন্নার চেতনায় উজ্জীবিত ছিল তারা, এবং সিংকু বাম যারা জালিয়াত বাম, এদের শুধু আপনি ভারত থেকে বের করে দেন, এখনো ভারত 30 বছরের মধ্যে আমেরিকার, সর্বোচ্চ 30 বছর আমেরিকার কাছাকাছি চলে যাবে একেবারে। ওই চায়না বলেন, সিঙ্গাপুর বলেন, ইউকে কোলাবে না, আর সামনে ওই জার্মান বলেন, কিচ্ছু কোলাবে না। এখনো যদি এদের আপনি বলেন তো ওরা ইনঅ্যাক্টিভ থাকো, বা এরা যদি ভালো আর কি, মনে করেন একটা ঘটনা ঘটলো, মানে মগজ ভালো হয়ে গেল, 20 বছরের মধ্যে এই ভারত এখন মানে প্রতি বছরে মনে করেন যে একটা করে দেশকে পিছনে ফেলে চলে যাবে। কিন্তু ভারতে বাস করে এই মুসলমান, যে সমস্ত 47 চেতনাধারী মুসলমান, এরা হচ্ছে ভয়ঙ্কর ভারতের জন্য, শুধু ভারতের জন্য, আর সারা পৃথিবীর জন্য ভয়ঙ্কর। আর ভয়ঙ্কর হচ্ছে ভারতের সিংকুবাম। এই কথা আমি বলার কারণে অনেকে আমার প্রতি অসন্তুষ্ট হইলে আমার কিছু করার নাই ভাই, কারণ যা বাস্তব, যা সত্য, সত্য সত্যই। আপনি সত্যকে কিভাবে অস্বীকার করবেন? আপনি দেখেন যে সকল চিঙ্কুবাম আছে, যে সকল চিঙ্কুবাম, এদের আচরণগুলো দেখেন, আপনি চিঙ্কুবামদের আচরণগুলো দেখেন, তাদের প্রত্যেকটা কাজ ভারত বিরোধিতা করা। এদের কাছে নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট, কিন্তু ওই আল্ট্রা ফ্যাসিস্ট খোমেনি এদের কাছে খুব ভালো। ভারতের মুসলমানেরা বাপরে বাপ, এই যুদ্ধ শুরু না হলে কিন্তু আমরা জানতামই না যে ইরানে, মানে এরা খায় বা ভারতে থাকে, ভারতে গীত গাইলো ইরানের, এটা জানতামই না। সেই জন্য বলেছি, ভারতে শিয়া বলেন আর সুন্নি বলেন, এরা কেউ দেশপ্রেমী না, ভারতের প্রতি তাদের দেশপ্রেম না। আমি জানি আমার এই বক্তব্য অনেকে প্রতিবাদ করবেন, ভিন্ন ব্যাখ্যা করবেন, কিন্তু সত্য তো সত্যই। আজকে যদি এই হামলাটা ভারতের উপর হইতো, নরেন্দ্র মোদীর উপর হইতো, এই সবগুলো হাততালি বাজাইতো, ঈদ পালন করতো, যশনের জুলুস বানাইতো, তাদের এখন বুক ফাটে যায় 4000 মাইল দূরে ইরানের জন্য। কিন্তু ভারতে যখন হিন্দুদের নুনুর আগা দেখে মারছে, এদের কোনো প্রতিক্রিয়া ছিল না, ওইটা তো বলছে এটা নরেন্দ্র মোদী করছে। কিন্তু ইরানের খোমেনির জন্য তারা হাই হোসেন করতেছে। আচ্ছা, ওরা নয় করলো মুসলমান, সিংকুবামের হাই হোসেন করে কে? যে সমস্ত সিংকুবাম ভারতে হাই হোসেন করতেছে খোমেনির জন্য, তাদের ঘেটি ধরে এই সিংকুবামদের ইরানে একটু পাঠানো দেবে। কারাত মারাত ফারাত মারাত, কি নাম আছে যেন, চ্যাটার্জি প্যাটার্জি ম্যাটার্জি ব্যাটার্জি আছে না কতগুলো বদমাইশ, যেটা বামপন্থী, যে পোশাক আছে, জাস্ট ধরে নিয়ে বলেন যে তুই 5 মিনিটের জন্য ইরান থেকে ঘুরে আয়, সবগুলো এরা মা স্বামিনী বানায় ফেলবে। একটু ঘুরে আসতে বলেন, ভারতে থাকো তো, গণতন্ত্র আছে তো, মজা পাও না। বাংলাদেশে এসে থাকো, নিজের পক্ষে দেখো, মজা বুঝবা। এই ভারতের বামের হলো 1 নম্বর, এরা হলো 1 নম্বর ভারত বিরোধী, ভারতকে ধ্বংসই করেছে এরা। এই ভারতকে পিছিয়ে দেওয়ার জন্য আজকে মুসলমানদের চাইতে বেশি দায়ী ভারতের চ্যাটার্জি ম্যাটার্জি মার্কা যেগুলো হিন্দু বাম আছে, এরা ধর্মনিরপেক্ষতা প্রমাণ করার জন্য গরুর গোস্ত খায়, কিন্তু শুয়োরের গোস্ত খায় না। এই ভারতের বামেরা হইলো আঙ্গুর জামাল ফিরে পাগলা, আঙ্গরে আর কি, বুঝছেন? আমাদের জামাল ফিরে পাগলা, আঙ্গর মানে আমাদের। এই ভারতের বামপন্থীর জামাল ফিরে পাগলা 3টে ডিমের হালি বেছে, 5টায় বেছে না। গরুর মাংস খাবে রাস্তায়, কিন্তু কলকাতা শহরে কিন্তু শুয়োরের মাংস মিক্সার করে দিলে মুরব্বী খাওয়া যাবে না।
তখন প্রগতিশীলতাও সাঙ্গে উঠে যায়, আমরা সবই খাই। আমাদের বলো না আমরা নাকি ভণ্ড, তো আমাদের কাছে শুয়ানো গুস্ত গরু সব একসাথে দেবো, খাই দেখাই দেই, তোমরা খাও দেখি পারো কিনা। তো ভণ্ড কে? ভণ্ডটা কে? তোমরা যে গরু কেন খাও না তো বুঝি, মুসলমানের ভোট দরকার, দিছে না ভোট বস্তা বইরা বইরা। বাংলাদেশের মতো ভারতও বামেরা জাদুঘরে চলে যাইতেছে এবং যাবে, অথচ এই ভারতবর্ষ বা এই ভারতবর্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কথা ছিল, চাইনার মতো আজকে ডেভেলপ হওয়ার কথা ছিল, এই সিংহবামদের জন্য পারে নাই, কারণ এগুলো বাটপার। চাইনিজ বামেরা অরিজিনাল যেগুলো, এগুলো তাও দেশের জন্য কিছু করছে, কিন্তু এই দেশে যেগুলো বাম, ভারত বলেন আর বাংলাদেশ, এই সিংহবাম এগুলো সব বাটপার। এরা দেশ বিরোধী, এরা বাংলাদেশ বিরোধী, ভারত বিরোধী। যেটা বলতেছিলাম, ওই প্রসঙ্গে আবার যাই, সেটা হচ্ছে যে যারা আমার উপরে খেপে গেছেন এই কথা বলার জন্য, এমনকি ভারত থেকে আমার গালে গালাজ করছে, ভারতের লোক আবার কিছু সমালোচনা করেছে, বাংলাদেশ তো করবেই। পাকিস্তানের বুদ্ধিজীবী হাসান নিসার এই কথা বলছিল যে ভারত যদি 47 সালে এদের বের করে দিত বা মুসলমানরা সত্যি চলে যেত, তাহলে ভারত আজকে পৃথিবীর সেরা দেশ হইতো। তারও গালি দেন, আমি তো পড়ালেখা জানি না, আমি তো পড়ালেখা করি না, ঘিলু নাই জামালপুর বাড়ি, কোথাকার কোন পরিত। হাসান নিসার সে তো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পাকিস্তানের জানে মানে বুদ্ধিজীবী, কলম নিগার, তার বিরুদ্ধে বলেন জানি এখন শুইয়া যাবে আর কি।